আচ্ছা, গতদিন আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? গতদিন হচ্ছে আমরা দেখছিলাম বোর মডেলের ওই যে থিওরিগুলোর ডেরিভেশন দেখাইছিলাম আমরা। জাস্ট এনার্জির ফর্মুলাটা দেখানো বাকি ছিল, সো ওইটা দেখাবো। তারপর আমরা হচ্ছে আজকে স্পেকট্রামের যে ফর্মুলা, যেটা তোমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতেও পড়ছো, ওইটা দেখাবো। আর তারপর হচ্ছে আমরা স্ট্রাকচার অফ নিউক্লিয়াস ইটসেট্রা দেখাবো। ওকে, ঠিক আছে, স্টার্ট করি তাহলে। আমরা গতদিন বোর মডেলের 6টা ফর্মুলা দেখাইছিলাম। কি কি ফর্মুলা? আমরা একটু এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি যেহেতু এই জিনিসগুলো কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে পড়াইছি, অ্যান্ড খুবই হাই প্রবাবিলিটি যে তোমরাও এগুলা কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে খুব ভালো করেই পড়ছিলা, বিকজ কলেজ লাইফের শুরুতেই ওই চ্যাপ্টারটা পড়ানো হয় সব কলেজে, সব কোচিংয়ে। তো ওই চ্যাপ্টারটা সবারই একদম ঠোঁটস্থ থাকে। তো যেহেতু কেমিস্ট্রির ফর্মুলাগুলো তুমি অলরেডি জানো, বাট ওইগুলো একটা ঝামেলা ছিল যে ওইগুলো হচ্ছে সিজিএস ইউনিটে, বাট এটা খুব একটা বড় ডিল না। আমরা জানি যে সিজিএস থেকে এসআই কনভার্সন খুবই ইজি, বাট স্টিল আমি অনেক সময় হয়তো আমার এসআই এর ফর্মুলাটা ডিরেক্টলি দেখতে চাই, বা পরীক্ষার খাতায় আমার ওইটা লেখা লাগতেছে, অথবা এমসিকিউতে আসলো নিচের কোনটা ফর্মুলা তুমি তুমি দেখলা যে ওইখানে সিজিএস এর ওই ফর্মুলাটা দেওয়া নাই, এসআই এর ফর্মুলাগুলো দেওয়া, তখন তুমি কিভাবে বুঝবা? আচ্ছা, সো আমরা গতদিন ডিরাইভ করছিলাম। আজকে আমরা দেখাবো যে কিভাবে ডিরাইভ না করে এই ফর্মুলাগুলো বের করে ফেলা যায়। বাট তার জন্য তোমার কেমিস্ট্রির ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। সো আমরা কেমিস্ট্রিতে ডিরাইভ করছিলাম, এগুলো ছিল কেমিস্ট্রিতে, কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে। তখন আমরা সিজিএস ইউনিট অ্যাজিউম করছিলাম। তখন আমরা বলছিলাম ফার্স্ট অফ অল এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ ওভার 2 পাই। এখানে আমরা এম বলতে বুঝাই ম্যাস অফ ইলেকট্রন, একটা ইলেকট্রনের ম্যাস কত বা ভর কত, যেটা হচ্ছে সিজিএস ইউনিটে মানে গ্রাম ইউনিটে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। ভি হচ্ছে ভেলোসিটি অফ লিনিয়ার ভেলোসিটি অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনটা যে রোটেট করে তার তো একটা লিনিয়ার ভেলোসিটি থাকে, সেই ভেলোসিটিটা, এটার ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। আর আর হচ্ছে তোমার রেডিয়াস অফ অরবিট, বা কক্ষপথের ব্যাসার্ধ। এইটাও যেহেতু সিজিএস ইউনিটে, এটার ইউনিট হচ্ছে সেন্টিমিটার। এন, এটা হচ্ছে নাম্বার অফ অরবিট, মানে কয় নাম্বার অরবিট নিয়ে কথাবার্তা বলতেছো। আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তোমরা জানো। এইচ মানে সব জায়গায় আছে, লিটারালি সব জায়গায় এইচ এর অ্যাপ্লিকেশন আছে, মডার্ন ফিজিক্সও তো দেখছোই। তো এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটা সিজিএস ইউনিটে হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড। আর্গ হচ্ছে সিজিএস ইউনিটে এনার্জির ইউনিট, ইআরজি। আর বাকি জিনিস তো কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এটা একটু আমি অন্য জায়গায় নিয়ে আসি। ঠিক আছে, এটাকে আমরা একটু স্মল করে একটু উপরে নিয়ে আসি, বিকজ এখানে আমরা একটা ম্যাপিং দেখাবো, তো সো ম্যাপিংটা দেখানোর সময় তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। ওকে, আচ্ছা, এখন এরপর 2 নাম্বার আমরা ফর্মুলা শিখছিলাম যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার বাই এমআর। এটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে শিখাইছিলাম আমি। আর আমরা বলছিলাম এই সবগুলো ফর্মুলা সিজিএস এ অবশ্যই ইউজ করতে হবে যদি এইখানে ইলেকট্রনের চার্জ থাকে। সিজিএস ইউনিটে ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা, সো আর জেড হচ্ছে, তোমরা জানো, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা বা নাম্বার অফ প্রোটনস। সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এমআর। 3 নাম্বার হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 2 পাই জেড
ই স্কোয়ার ডিভাইডেড বাই NH। তারপর 4 নাম্বার ফর্মুলা ভি এর জন্য শিখছিলাম ভি ইজ ইকুয়াল টু NH বাই 2πmr। আর 5 নাম্বার ছিল এরকম যে 5 নাম্বার হচ্ছে রেডিয়াসের ফর্মুলা আর ইজ ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার mz e স্কোয়ার। তারপর 6 নাম্বার ছিল আর ইজ ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2πmv। আর দেন ফাইনালি 7 নাম্বার একটা ফর্মুলা ছিল এনার্জির ফর্মুলা E ইজ ইকুয়াল টু মাইনাস 2π স্কোয়ার mz স্কোয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কোয়ার h স্কোয়ার। সো এইভাবে আমরা 7টা ফর্মুলা কেমিস্ট্রিতে পড়ে আসছিলাম কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে বোর মডেল অ্যানালাইসিস করার সময়। অ্যান্ড এখানে এই 6টা আমরা গত ক্লাসে ফিজিক্সেও ডিরাইভ করছি, বাট ফর্মুলাগুলোর চেহারা একটু ডিফারেন্ট ছিল, ইনফ্যাক্ট একটু টাফ ছিল। সো কেউ যদি অলরেডি কেমিস্ট্রিতে এগুলো মুখস্থ করে থাকো তার জন্য সুসংবাদ যে তোমার আর নতুন করে ফিজিক্সেরগুলো মুখস্থ করা লাগবে না, বিকজ কেমিস্ট্রিগুলো থেকে ফিজিক্সেরগুলো এক লাইনে বের করে আনা যায়, তোমার বারবার ডিরাইভও করা লাগবে না, তুমি এক লাইনে বের করে ফেলতে পারবা। আইডিয়াটা হচ্ছে যে ফিজিক্সে আমরা সবসময় এসআই ইউনিট ইউজ করি, বা ফিজিক্স বইতে যে ফর্মুলাগুলো দেওয়া সেগুলো সব এসআই ইউনিট অ্যাজিউম করে। সো প্রথম ফর্মুলাটা একই, mvr ইজ ইকুয়াল টু NH বাই 2π। এখানে আমরা ম্যাস অফ ইলেকট্রন হচ্ছে মানে m ইজ ইকুয়াল টু বোঝায় ওই যে ম্যাস অফ ইলেকট্রন, সেম ম্যাস অফ ইলেকট্রন যেটা হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আচ্ছা, v হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, এটার ইউনিট হচ্ছে এসআই ইউনিটে মিটার পার সেকেন্ড। আর হচ্ছে রেডিয়াস অফ অরবিট, এটার ইউনিট হচ্ছে মিটার, মানে কক্ষপথের ব্যাসার্ধ, এটার ইউনিট হচ্ছে মিটার। n তো ওই সেম নাম্বার অফ অরবিট। h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, বাট এবার এটা এসআই ইউনিটে। সো এসআই ইউনিটে h এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। অনেকে দেখা যায় এই এইচ এর ইউনিটটা অনেক সময় ভুলে যায়, তো তার জন্য একটা ইজি ওয়ে হচ্ছে যে এই mvr এটা কি অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এটা ইজ ইকুয়াল টু n বাই 2π, এগুলো তো কনস্ট্যান্ট জিনিস বা এগুলোর কোনো ইউনিট নেই। সো এইচ এর ইউনিট হবে অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট যেটা সেটা। অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট আবার এখান থেকে রেডিলি বোঝা যাচ্ছে, m হচ্ছে কেজি, v হচ্ছে মিটার পার সেকেন্ড, আর আরেকটা রেডিয়াসের ইউনিট হচ্ছে মিটার, সেটা মাল্টিপ্লাই করলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। সো তুমি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ডও লিখতে পারো, অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ডও লিখতে পারো। আচ্ছা, তাহলে এখান থেকে একটু খেয়াল করে দেখো, দুইটা এই যে সিজিএস এ যে ভ্যালুটা ছিল আর এসআইতে যে ভ্যালুটা, এই দুইটা অবজার্ভ করলেও বোঝা যায় যে 1 জুল এসআইতে এনার্জির যে ফর্মুলা, সরি এনার্জির যে ইউনিট বা শক্তির যে একক, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 10 টু দি পাওয়ার 7 আর্গ, মানে সিজিএস এর যে এনার্জির ইউনিট আর্গ তার 10 টু দি পাওয়ার 7 টাইমস। ফাইন। আর এখানে আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে, আমরা কুলম্বে হিসাব করি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। সো এখান থেকে তুমি কুলম্ব আর ইএসইউ এর একটা কানেকশন বের করে ফেলতে পারবা, যে বেসিক্যালি 1 কুলম্ব ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। ওকে, এইটাও অনেক সময় এমসিকিউতে আসে যে 1 কুলম্বে কত ইএসইউ। আচ্ছা, সো এখন ফর্মুলাগুলো কিভাবে, আমরা তো ফর্মুলাগুলো গত ক্লাসে এই ফর্মুলাগুলো ডিরাইভ করে দেখাইছিলাম, প্রথম 6টা দেখাইছিলাম, 7 নাম্বার টাস্কে দেখাবো। বাট এই ফর্মুলাগুলো আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, অ্যান্ড আমি যদি ধরো কেমিস্ট্রিগুলো পারি আর ফিজিক্সেরগুলো ফট করে বলে দিতে চাই, তখন আমি কিভাবে বলবো? তো তুমি যখন গত ক্লাসে ডেরিভেশন দেখছিলা তখন আমি বলছিলাম যে কেমিস্ট্রিতে আমি যখন ডিরাইভ করছি তখন আমরা ওই ইলেকট্রনের চার্জ এমনভাবে মডিফাই করছি যে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কেন হইল, কেমনভাবে মডিফাই করছি যাতে আমার নিচে আর ওই যে 1/4π এপসাইলন নটটা দেওয়া না লাগে। তো তুমি যখন এই ফর্মুলাটাকে আবার এসআইতে ব্যাক করাবা, তখন কিন্তু এই জেড স্কোয়ারের নিচে ঠিকই একটা 4π এপসাইলন নট থাকবে,
কারণ এসআই এর ক্ষেত্রে তো আমরা ইলেকট্রনের চার্জ কুলম্বে ধরি, তো তখন নিচে একটা 1/4πε0 আসবে কুলম্বের ফর্মুলা থেকে। সো এইটার ইকুইভ্যালেন্ট ফর্মুলাটা হবে, মানে মেইন আইডিয়াটা হচ্ছে যত জায়গায় তুমি জেড স্কোয়ার দেখবা, যে যত জায়গায় জেড স্কোয়ার আছে তার নিচে ইচ্ছা করে একটা 4πε0 লাগাই দিবা, তাইলেই ওটা ফিজিক্সের এই এসআই ইউনিটের ফর্মুলা হয়ে যাবে। সো তুমি এই যে জেড স্কোয়ার বাই এম আর এই ফর্মুলাটাকে তাহলে ফিজিক্সে কনভার্ট করবা কীভাবে, ফিজিক্সের যে জেড স্কোয়ার বাই এম আর এইখানে জেড স্কোয়ারের নিচে একটা 4πε0 দিয়ে দাও, অ্যান্ড দেখো যে গতদিন আমি এইটা ডিরাইভ করে দেখাইছিলাম যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4πε0 এম আর। তারপরেরটাও মুখে মুখে বলে ফেলা যায়, এই জেড স্কোয়ারের নিচে ইচ্ছা করে একটা 4πε0 দিব, তাহলে বোঝাই যাচ্ছে নিচে একটা 4πε0 দিলে উপরের 2π আর নিচের 4πε0 কাটা গিয়ে একটা 2ε0 থাকবে। সো এখানে থাকবে ভি ইজ ইকুয়াল টু, মানে যে 2π জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এনএইচ। তো আমরা জানি ফিজিক্সে যেহেতু এসআই দিয়ে হবে, তো আমরা এই জেড স্কোয়ারের নিচে ইচ্ছা করে একটা 4πε0 বসাবো। তাহলে এই 2π এইখানে এই যে 2π 2 এটা কি হলো, টু ওয়েট দাঁড়াও, ভুল কোনো বাটনে প্রেস করে ফেলছি। আচ্ছা, হোপফুলি ঠিক হয়েছে এখন। হ্যাঁ, সো এখানে এই যে 2π আর নিচের 4πε0 কাটা গিয়ে এখানে একটা 2ε0 থাকবে, এটা আমরা গতদিন ডিরাইভ করছিলাম। অ্যান্ড দেন 4 নাম্বারে আমি দেখতেছি না কোথাও কোনো জেড স্কোয়ার আছে, সো এটা অ্যাজ ইট ইজ। আর 5 নাম্বারের নিচে একটা জেড স্কোয়ার দেখা যাচ্ছে, তো আমি কি বলছি, যেখানে জেড স্কোয়ার তার নিচে একটা 4πε0 দিবা। সো এইটার নিচে যদি একটা 4πε0 দাও, এটা ইকুইভ্যালেন্ট টু হচ্ছে যে উপরে একটা 4πε0 মাল্টিপ্লাই করা। সো আমাদের ইকুইভ্যালেন্ট ফিজিক্স ফর্মুলাটা হবে এরকম, আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার, এখানে 4πε0 ডিভাইডেড বাই 4π স্কোয়ার এম জেড ই স্কোয়ার। সো এখন এই যে 4 আর এই 4 কাটা, এই পাই আর এই একটা পাই কাটা, সো আমাদের ফর্মুলাটা দাঁড়ায় এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কোয়ার। আচ্ছা, তারপর 6 নাম্বারটাও খুবই ট্রিভিয়াল, যে এখানে তো জেড স্কোয়ার নাই, সো এটা অ্যাজ ইট ইজ থাকবে, আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2π mv। এখন আমরা 7 নাম্বারটা একটু প্রুফ করি। 7 নাম্বারটা আমরা কেমিস্ট্রিতে যখন পড়াইছিলাম তখন হয়তো এটা ডেরিভেশন দেখাই নাই, বিকজ তখন তোমাদের ইন্টিগ্রেশনের নলেজ ছিল না, বা ওয়ার্ক কি বা পটেনশিয়াল এনার্জি কি এগুলো বুঝতো না। বাট এখন যেহেতু তুমি স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইটসেট্রা পড়ে ফেলছো, সো এই ফর্মুলাটা আমরা এখন খুবই অ্যাকুরেটলি ডিরাইভ করতে পারবো। আচ্ছা, সো এটার আগে এসআই ফর্মুলাটা লিখি, ই ইজ ইকুয়াল টু মাইনাস এই যে 2π স্কোয়ার এম। তা আমরা বলছিলাম প্রত্যেকটা জেড স্কোয়ারের জন্য নিচে একটা করে 4πε0 আসবে, বাট এখানে জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 আছে, মানে জেড স্কোয়ারের স্কোয়ার, তার মানে নিচে দুইটা 4πε0 আসবে। সো এখানে জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 যেহেতু আছে, তার জন্য আমি এখানে আসলে 4πε0 স্কোয়ার নিব, অ্যান্ড দেন কাটাকাটি করলে এটা এসআই এর ফর্মুলাটা চলে আসবে। সেটা আসবে তোমার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8ε0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই টেকনিকটা আমি নিজেই বাইর করছিলাম, মানে আমার ওই কেমিস্ট্রিগুলো মুখস্থ ছিল, কেমিস্ট্রিগুলো অনেক পড়ছিলাম শুরুর দিকে, কলেজ লাইফের শুরুতে যখন অনেক টেল ছিল তখন ওগুলো সব খুব সিরিয়াসলি পড়ছিলাম। বাট পরে ফিজিক্সে যখন আবার দেখছি যে নতুন নতুন, তখন আমি বের করছিলাম যে কীভাবে এটা থেকে এটা কনভার্ট করে ফেলা যায়, বিকজ আমার এই 7টা ফর্মুলা একদম ঠোঁটস্থ ছিল। সো ওইগুলো থেকে কীভাবে এটা বের করা যায়, এটা নিজেই একটু চিন্তা করলেই বের করা যায়। এটা যে আমার জাস্ট আগের বার ডিরাইভ করার সময় জেড স্কোয়ারের নিচের 4πε0 ইগনোর করছি, বিকজ তখন আমি ইলেকট্রনের চার্জকে চেঞ্জ করে ফেলছি। সো এইখানে আমি যেহেতু ইলেকট্রনের চার্জ আবার কুলম্বে ইউজ করবো, সো আমি সবগুলো জেড স্কোয়ারের উপরে একটা করে 4πε0 বসাবো। আচ্ছা, সো আমরা এই ফর্মুলাটা এখন ডিরাইভ করব, যে এনার্জি অফ অ্যান ইলেকট্রন while rotating in an orbit is
মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। আচ্ছা, এটা আমরা ডিরাইভ করি। আমার কিন্তু এইগুলো মুখস্থ থাকে না কখনোই, এই যে এসআইতে যেগুলো লিখলাম আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি সবসময় ওই কেমিস্ট্রির ওইটাকেই এসআইতে কনভার্ট করে মাথার মধ্যে তারপর বলবো, কারণ এতগুলো ফর্মুলা আমার মুখস্থ রাখার কোনো মানে নেই, অলরেডি এক গাদা মুখস্থ করে আসছি। আচ্ছা, সো এখন এটা ডিরাইভ করি। আমরা এখন ডিরাইভ করতে চাই এনার্জি অফ, টোটাল এনার্জি, এটা এনার্জি অফ অ্যান ইলেকট্রন rotating at nth orbit, nতম কক্ষপথে একটা ইলেকট্রন যদি ঘুরতে থাকে তার টোটাল এনার্জি কত। আচ্ছা, একটা সহজ কোশ্চেন করি, এই যে যতগুলো ফর্মুলা লিখছি এগুলো সবগুলো ভুল, আমি যদি একদম অনেস্টলি বলি এগুলো একটাও কাজ করে না। বা তুমি যদি এগুলো গিয়ে কোনো থিওরিটিক্যাল ফিজিসিস্ট বা কেমিস্ট্রি যে বলো যে আমি এইভাবে হচ্ছে ইলেকট্রনের রেডিয়াস বের করতে জানি বা ভেলোসিটি বের করতে জানি, শুনলে তারা হাসবে। বাট এগুলো কেন শিখেছি, কারণ এগুলো তোমাদের বইতে আছে আর কি। বাট এই ফর্মুলাগুলো ভুল, কেন ভুল কেউ বলতে পারবা? মানে এখানে যতগুলো ফর্মুলা লিখছি এগুলো সব বোগাস, কেন, কি মনে হয় বলো তো? হ্যাঁ, দীপ্তর অ্যান্সারটা হয়েছে গুড, যে আসলে এই ইলেকট্রনগুলোর ভেলোসিটি কিন্তু অনেক হাই, সো আমার কিন্তু এখানে রিলেটিভিস্টিক ক্যালকুলেশন করা উচিত। বাট আমরা কিন্তু এগুলো সব নিউটনিয়ান মেকানিক্স দিয়ে করছি, তো এগুলো ডেফিনেটলি রং। এবং শুধু রিলেটিভিস্টিক না, এইখানে এই পার্টিকেলগুলো যেহেতু অনেক ছোট, এখানে কোয়ান্টাম মেকানিক্সেরও অনেক ইফেক্ট আছে। ইনফ্যাক্ট এই একটা ফর্মুলা আসলে কারেক্ট না, ইনফ্যাক্ট বোর মডেলই কারেক্ট না। তুমি দেখবা যে আসলে অ্যাটমের কারেক্ট মডেল বোর মডেল না, আরও বেটার মডেল আছে। ওকে, কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে যেগুলো ডেভেলপ করা হয়েছে পরবর্তীতে, শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন ইউজ করে আর কি। সো এইগুলো হচ্ছে মানে একদম বেবি লেভেলের ফর্মুলা বলতে পারো। ওকে, মানে তুমি জাস্ট একটু চিন্তা করো, আমি তোমাকে একটা জিনিস বলি যে তুমি যখন একদম 9-10 ছিলা তখন তুমি শিখছো মোমেন্টাম হচ্ছে ম্যাস ইন্টু ভেলোসিটি। কলেজেও মোটামুটি এটাই শিখছো, বাট কলেজে তো আর একটু অ্যাডভান্স শিখছো যে আচ্ছা মোমেন্টাম একটা ভেক্টর, এটা হচ্ছে এমভি এরকম। তারপর তুমি যখন মডার্ন ফিজিক্স পড়া ধরলা তখন দেখলো না মোমেন্টাম আসলে ওরকম কিছু না, এটা হচ্ছে h/λ। এটা হচ্ছে একটা পার্টিকেলের ওয়েভ প্রপার্টিকে আমি যদি প্ল্যাঙ্কস কনস্ট্যান্টকে যদি ওয়েভ প্রপার্টি মানে ওয়েভলেংথ দিয়ে ডিভাইড করে দিই তখন যে কোয়ান্টিটিটা আসে ওইটাই হচ্ছে ওর ওয়েভলেংথ। আবার তুমি রিলেটিভিস্টিক ক্যালকুলেশনে পড়ছো পি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার, সরি এরকম তো ছিল না, এটা ছিল হচ্ছে এরকম যে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ওইখানে তুমি মোমেন্টামকে একদম একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে করছো, কনসিডার করছো। অ্যান্ড ইনফ্যাক্ট আমরা এটা বলছি যে ম্যাসের থেকেও আসলে মোমেন্টাম মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আমরা ম্যাস ইউজ করে মোমেন্টাম বের করি, বাট আসলে উল্টাটা হওয়া উচিত ছিল, মোমেন্টাম থেকে আসলে ম্যাস বের করা উচিত। ইনফ্যাক্ট কোনো একটা অবজেক্টে ম্যাস না থাকলেও, যেমন ফোটন, তার ম্যাস নেই কিন্তু তার মোমেন্টাম আছে। সো তুমি কিন্তু যত উপরের লেভেলে উঠতেছো তত তোমার ট্রেডিশনাল ডেফিনেশনগুলো আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। সো আরও উপরের ক্লাসে উঠলে দেখবা আরও টেন্সর অ্যানালাইসিস দিয়ে বা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন দিয়ে, তারপর আরও অনেক কিছু কোয়ান্টাম মেকানিক্সের বিভিন্ন ফেনোমেনা ইউজ করে মোমেন্টামের আরও নতুন নতুন অনেক নেবলা অপারেটর দিয়ে অনেক নতুন নতুন ডেফিনেশন দেখবা। তখন তোমার এই বাচ্চাকালের ডেফিনেশন একটাও আর কাজেও খাটবে না। তুমি যদি পিওর ফিজিক্স নিয়ে পড়ো তখন দেখবা যে আসলে কত এগুলো আরও কত ধরনের ইন্টারপ্রিটেশন আছে আর কি। সো এইখানে আসলে আমরা যে কটা ফর্মুলাই দেখাইতেছি একটাও আসলে কারেক্ট না, কারণ এগুলো একদমই একটা জাস্ট একদম অ্যাপ্রক্সিমেশন বলতে পারো আর কি। আচ্ছা, সো এখানে এই যে আমরা যাই হোক আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করতে চাই, এনার্জি অফ অ্যান ইলেকট্রন রোটেটিং অ্যাট nth অরবিট। ওকে, আচ্ছা, এটা যদিও এই ফর্মুলা দিয়ে বের করা হয় না, এটা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে ডিরেক্টলি বের করা যায়। ওই তোমাদের আমি লিখে দিছিলাম মনে হয় শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, যে ডেল এক্স স্কোয়ার অফ সাই প্লাস ডেল ওয়াই স্কোয়ার অফ সাই
প্লাস ডেল ডেল জেড স্কোয়ার অফ সাই প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ইউ সাই ইজ ইকুয়াল টু 0। এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে এখান থেকে হচ্ছে সাইয়ের ইকুয়েশন বের করা যায়। আবার এখানে এই যে এনার্জিও বের করা যাবে। সো আসলে এইভাবে মানে তোমার যদি একটা ইলেকট্রনের ওয়েভ ইকুয়েশন থাকে বা একটা ইলেকট্রন কোন অরবিটালে আছে, যেমন পি অরবিটালে থাকলে সে এরকম থাকে, এস অরবিটালে থাকলে সে এরকম, তার মুভমেন্টটা এরকম হয়, ডি অরবিটালে থাকলে আরও কমপ্লেক্স ডাবল ডাম্বেল হয়। তো তখন তুমি যদি তার ওয়েভ ইকুয়েশন সামহাও বের করতে পারো আর তুমি যদি তার পটেনশিয়াল এনার্জি জানো, তখন তুমি তার টোটাল এনার্জি এই ইকুয়েশনটা সলভ করে বের করতে পারবা। মানে এই ইকুয়েশনে নেসেসারি সাই ইউ বসায় এনার্জি বের করতে পারবা। ইউনিভার্সিটিতে উঠলে এটা করবা যে এইখান থেকে এনার্জি বের করো। তখন তুমি যদি এই ফর্মুলা ইউজ করে বের করো তোমাকে 0 দেওয়া হবে, কারণ এই ফর্মুলা মোটেও কারেক্ট না। এনিওয়েজ, তো আমরা এগুলো আসলে জাস্ট নিউটনিয়ান মেকানিক্স ইউজ করে কিছু অ্যাপ্রক্সিমেশন আইডিয়া দেখাচ্ছি আর কি। আচ্ছা, সো এখন আমরা দেখাই যে এই এনার্জি অফ অ্যান ইলেকট্রন অ্যাট রোটেটিং অ্যাট nth অরবিট এটা নিউটনিয়ান মেকানিক্স দিয়ে কীভাবে বের করা যায়। সো আমরা এখানে একটা অরবিট ড্র করি, আর এইখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর এইখানে হচ্ছে একটা ইলেকট্রন রোটেট করতেছে এরকম। ইলেকট্রনটা প্রবাবলি ভিজিবল না খুব একটা, সো আমি এই কালার দিয়ে আঁকি। আচ্ছা, সো এই ইলেকট্রনটা এইভাবে রোটেট করতেছে, তার একটা লিনিয়ার ভেলোসিটি আছে বললাম v, তার একটা ম্যাস আছে বললাম m, আর এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর তার সে যে অরবিটটা আছে আমি বললাম এটা হচ্ছে nth অরবিট, এটা হচ্ছে nth অরবিট। অ্যান্ড আমরা আরো বললাম যে এই nth অরবিটের রেডিয়াস, যে nth অরবিট যেটা, এটা রেডিয়াস হচ্ছে r। আর আমরা আরো বললাম যে এই অ্যাটমটার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে z। দেন হোয়াট ইজ দ্য টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন। অ্যান্ড আমরা এটাও শিখছি যে আসলে এনার্জির এই যে E কে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, এটাও একটা ফেক ফর্মুলা, রাইট? অ্যাকচুয়ালি এনার্জি ইজ ইকুয়াল টু mc স্কোয়ার দিয়ে বের করা যায়। আচ্ছা, বাট আমরা এখানে টোটাল এনার্জি বের করতে চাই। টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এই পটেনশিয়াল এনার্জিটা কি পটেনশিয়াল এনার্জি বলো তো? এটা কি ইপি ইজ ইকুয়াল টু mgh? বা জাস্ট একটু শুনতে চাই যে এই ইপির পরিচয়টা কি। যে আমি এখানে একটা পটেনশিয়াল এনার্জি বললাম, এটা কোত্থেকে পাইলাম বলো তো? এই পটেনশিয়াল এনার্জিটা কি? মানে একটা ইলেকট্রন এখানে যে রোটেট করতেছে, ওর পটেনশিয়াল এনার্জি কেন আসলো? হ্যাঁ, রাহাতের অ্যান্সারটা হয়েছে না, সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য না। রাহাতের অ্যান্সারটা ঠিক আছে। এটা হচ্ছে যে এটা তো একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে আছে, রাইট? এটা একটা কনজারভেটিভ ফিল্ড। আমরা তো জানি একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে যে কোনো একটা পয়েন্টে একটা পটেনশিয়াল থাকে এবং একটা চার্জের একটা পটেনশিয়াল এনার্জি থাকে, রাইট? এটা হচ্ছে সেই পটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি, যেটা আমরা অনেক অনেক ডিটেলসে পড়াইছিলাম স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ানোর সময়। এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, সো এখন ফার্স্ট অফ অল কাইনেটিক এনার্জি বের করি। কাইনেটিক এনার্জি তো জাস্ট হাফ mv স্কোয়ার। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কোয়ার। অ্যান্ড স্ট্যাটিক ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি কিভাবে বের করে? তো আমরা জানি এটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি ইউ অথবা ইপি, এগুলো হচ্ছে, একটু দাঁড়াও আমার একটা কল আসছে। হ্যাঁ, তো স্ট্যাটিক ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি বা তোমার ইউ অথবা ইপি, এটার ফর্মুলা আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ানোর সময় ডিরাইভ করছিলাম যে যেই চার্জটার পটেনশিয়াল এনার্জি বের করতে চাই সেই চার্জটার ভ্যালু উইথ সাইন, অ্যান্ড ওইখানে পটেনশিয়াল কত, স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ডের পটেনশিয়ালটা কত এখানে, বা বিভব কত। বিভব শক্তি হচ্ছে চার্জ ইন্টু বিভব, ওকে? বা পটেনশিয়াল এনার্জি হচ্ছে চার্জ ইন্টু পটেনশিয়াল। এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমরা ডিটেলসে পড়ছিলাম। তো এইখানে
আমার চার্জ হচ্ছে, এটা তো একটা ইলেকট্রন, তো ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই, প্লাস ই না কিন্তু, শুধু ই মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19, এটা একটা ভ্যালু, এটার নাম ই কেন, এটা ইলেকট্রনের চার্জের ভ্যালুর সমান, বাট ইলেকট্রনের চার্জ হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস ই, মাইনাস 1.6 ইন্টু 10⁻−19। সো এই চার্জ ইন্টু এই পয়েন্টে আমার পটেনশিয়াল কত ইলেকট্রিক ফিল্ডের। আচ্ছা, এটা কার ইলেকট্রিক ফিল্ডে আছে, এই যে জেড, মানে এখানে আমরা যে নিউক্লিয়াসটার কথা বলতেছি, এই নিউক্লিয়াসটার ভিতরে জেডটা প্রোটন আছে, জেডটা প্রোটনের জন্য এখানে আমার টোটাল কত কুলম চার্জ আছে বলো তো, এই নিউক্লিয়াসের ভিতর আমাকে বলো যে এই নিউক্লিয়াসের ভিতর টোটাল কত কুলম চার্জ আছে বলতো। জেড ই, তাই না, প্লাস জেড ই, প্লাস জেড ই, জেডটা প্রোটন আছে, হ্যাঁ জেডটা প্রোটন আছে, আর হচ্ছে প্রত্যেকটা প্রোটনের চার্জ ই এর সমান, সো প্লাস জেড ই। সো এখানে পোটেনশিয়াল আমরা জানি, পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট হচ্ছে 1/4πε0 ফিল্ড ক্রিয়েটিং চার্জ কিউ ডিভাইডেড বাই আর। সো এখানে আমার ফিল্ড ক্রিয়েটিং চার্জ হচ্ছে এই যে প্লাস জেড ই, সো এখানে বসবে 1/4πε0 প্লাস জেড ই ডিভাইডেড বাই, প্লাস জেড ই ডিভাইডেড বাই হচ্ছে ডিস্টেন্স, এখান থেকে এখানে ডিস্টেন্স কত আর, সেটা হচ্ছে আর, ফাইন। সো এখন জাস্ট এটা ক্যালকুলেট করবো। সো আমরা একটু আগে বা গতদিন আমরা প্রুফ করছি ভি স্কোয়ার, মানে এখান থেকে ওই যে আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের আইডিয়া থেকে বলছিলাম যে এমভি স্কোয়ার বাই আর, এখানে যে সেন্ট্রিপিটাল ফোর্সটা সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে কুলম ফোর্স 1/4πε0 সেইটা, অ্যান্ড এখান থেকে আমরা দেখাইছিলাম যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 এম আর, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 এম আর। সো এইখানে আমি যদি এখন ভ্যালু বসাই, হাফ এম হচ্ছে এম, আর ভি স্কোয়ার, এই ভি স্কোয়ার হচ্ছে এই যে এইটা বোর মডেল থেকে, ভি স্কোয়ার হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 এম আর, আর এইটাকে ইভ্যালুয়েট করলে আসে মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 আর। আচ্ছা, এম আর এম কাটা, সো আমি এখান থেকে দেখো কি পাচ্ছি, হাফ জেড স্কোয়ার বাই 4πε0 এম আর মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0, সরি এম তো নাই এখানে, 4πε0 আর। আচ্ছা, হাফ সামথিং মাইনাস সামথিং হচ্ছে কি মাইনাস হাফ সামথিং, সেটা হবে মাইনাস হাফ জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 আর। অ্যান্ড আমরা বোর মডেল ইউজ করে রেডিয়াসের জন্য একটা ফর্মুলা ডিরাইভ করছিলাম, সেটা ছিল এরকম, আমি যদি কেমিস্ট্রির ওই সিজিএস ফর্মুলাটা দিয়ে একটু মনে করার চেষ্টা করি, যে আর হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4π² এম জেড ই স্কোয়ার, আর এটাকে এসআই বানানোর জন্য এখানে একটা উপরে 4πε0 আসতো, সো এই 4 কাটা, এই পাই আর এই পাই একটা কাটা, সো আর এর ফর্মুলা হচ্ছে এরকম, আর হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কোয়ার। সো এইখানে যদি আর এর ভ্যালু বসাও তাহলে তুমি পাবা মাইনাস হাফ জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0, আর এর ভ্যালু হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই মানে উপরে মাল্টিপ্লাই পাই এম জেড ই স্কোয়ার। আচ্ছা, এখন এটা সিম্পলিফাই করো, তাহলে পাবা মাইনাস, এখানে এই পাই আর এই পাই কাটা, তাহলে আসে মাইনাস, এখানে হচ্ছে 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর উপরে আসে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4। এটাই আমাদের এনার্জির ফর্মুলা। ওকে,
এটাই হচ্ছে এনার্জির ফর্মুলা। ফাইন, এটাই ওই যে উপরে লিখছিলাম যে আমরা এটা ডিরাইভ করতে চাই। ক্লিয়ার সবার? এটা দেখো তো। আচ্ছা, সো আমাদের এই ফর্মুলা ডেরিভেশনটা শেষ। এখন আমরা দেখব যে এটাও আমাদের কেমিস্ট্রিতে ছিল, সেটা হচ্ছে যে বোর মডেলে আমরা স্পেকট্রামের ফর্মুলা দেখাবো। বোর মডেলে যে আমরা স্পেকট্রামের একটা ফর্মুলা শিখছিলাম সেটা, ওই যে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ড সিরিজ, ওইগুলো। আচ্ছা, সো এটার খুবই ব্রিফলি একটু বলে যাব, খুব একটা টাফ কিছু না এটা। যে আমাদের যদি এরকম একটা অ্যাটম থাকে যেখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এইখানে হচ্ছে তোমার দুইটা অরবিট নিয়ে কথা বলতেছি। ধরো এই হচ্ছে নিউক্লিয়াস আর এ হচ্ছে আমার দুইটা অরবিট। এটা হচ্ছে ধরো এটা কত বলবো, এটা হচ্ছে ধরো N2 আর এটা হচ্ছে ধরো N1। N2 হচ্ছে বড়টা, N1 হচ্ছে ছোটটা। তো আমরা জানি একটা ইলেকট্রন যদি লো লেভেল থেকে হাই লেভেলে উঠতে চায় তখন তার বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করতে হয়, আর তখন হচ্ছে বাইরে থেকে সে এনার্জি অ্যাবজর্ব করে। আর সে যদি বাইরে থেকে মানে বাইরে যদি এনার্জি রিলিজ করে দেয় ইন ফর্ম অফ সাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে সে একটা লাইট ওয়েভকে ছেড়ে দিল, তো লাইট ওয়েভকে ছেড়ে দেওয়া মানে সে অ্যাকচুয়ালি এনার্জি ইমিট করছে ডেফিনেটলি। সো এই যে এনার্জি ইমিশনটা করলো তখন তার এনার্জি কমে যাবে অ্যান্ড সে হচ্ছে নিচের লেভেলে নেমে আসবে। ওকে, সে উপরের একটা অরবিট থেকে নিচের অরবিটে যদি নেমে আসতে চায় তখন তার কিছু এনার্জি ইমিট করতে হবে। ফাইন, আচ্ছা, তো সেই এনার্জিটা কত সেটা বের করার চেষ্টা করি, আর সেখান থেকে আমরা একটা এই যে ইমিটেড যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা থাকবে সেইটার ওয়েভ লেংথের একটা ফর্মুলা আনার চেষ্টা করব। তোমরা কেমিস্ট্রিতে যেটা পড়ছিলা 1/λ = z² RH 1/n1² - 1/n2², এরকম একটা ফর্মুলা ছিল, রাইট? RH হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, যেখানে রিডবার্গ কনস্ট্যান্ট হচ্ছে সিজিএস ইউনিটে 109,678 পার সেন্টিমিটার। ওইটাই আমরা এখানে আবার একটু ফর্মুলায় ডিরাইভ করবো যেহেতু ফিজিক্সও আছে। সো এই অরবিটটায় আমার ইলেকট্রনের একটা ফিক্সড এনার্জি আছে E2, আর এই অরবিটটায় আমার ইলেকট্রনের একটা ফিক্সড এনার্জি আছে যেটা হচ্ছে E1। তাহলে বলতো যে E2 থেকে মানে N2 থেকে N1 এ যদি একটা ইলেকট্রন জাম্প করে দেন কতটুকু এনার্জি ছেড়ে দিতে হবে বাইরে, মানে কতটুকু এনার্জি ছাড়বে বলতো? E2 - E1, গুড, এটা হচ্ছে E2 - E1। আচ্ছা, সো এখানে E2 এর ভ্যালু বসাই, আমরা একটু আগে ফর্মুলা ডিরাইভ করছি যে E এর ফর্মুলা হচ্ছে এরকম, তাহলে E2 কত হবে দেখো। সিমিলারলি E2 এর জন্য আমি বলতে পারবো -mz² e⁴ 8ε0²। E2 এর জন্য n এর ভ্যালু হচ্ছে N2, সো এটা হবে N2², এখানে N2² আর হচ্ছে h²। আচ্ছা, দেন মাইনাস E1 এর এনার্জি, মানে N1 এর এনার্জি আর কি, E1। তো E1 কত হবে সেটাও সেম ফর্মুলা, -mz² e⁴ ডিভাইডেড বাই 8ε0² N1² আর হচ্ছে h²। জাস্ট এই ফর্মুলাটাই দুইটার জন্য অ্যাপ্লাই করলাম। অ্যান্ড দেন আমি এখানে যদি একটু সিম্পলিফাই করি তখন আমি পাবো যে এখানে এই যে mz² 8ε0² h² এটা তো কমন, সো এটা যদি কমন নিয়ে ফেলো mz² e⁴ ডিভাইডেড বাই 8ε0² h², এটা কমন নিয়ে ফেলো, তাহলে তোমার
এখান থেকে আসবে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আচ্ছা, অ্যান্ড এবার এই জেড স্কোয়ার বাদ দিয়ে বাকি যতটুকু আছে সেইটা একটা কনস্ট্যান্ট, কারণ জেড তো আলাদা আলাদা অ্যাটমের জন্য ফিক্সড, সরি ডিফারেন্ট, বাট এম e⁴ আর 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার এইটা তো আসলে অলওয়েজ সেম। সো আমরা যদি এটাকে এভাবে লিখি জেড স্কোয়ার অ্যান্ড দেন হচ্ছে এই পুরোটা একসাথে এম e⁴ ওভার 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার, আর হচ্ছে এখানে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই m e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ারটাই হচ্ছে রিডবার্গস কনস্ট্যান্ট। এটা হচ্ছে রিডবার্গস কনস্ট্যান্ট। আমার বানান ভুল যেতে পারে, একটু চেক করে নিও। রিডবার্গস কনস্ট্যান্ট এটা এই সিজিএস ইউনিটে মনে রাখা খুবই সহজ। এটা তুমি বের করতে পারবা m 9.11 ইন্টু 10⁻31, তারপর ইলেকট্রনের চার্জ, এপসাইলন নটের ভ্যালু, এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻34, এগুলো বসাইলে এটার ভ্যালু পাওয়া যায়। বাট কেমিস্ট্রিতে আমি একটা শর্টকাট শিখাইছিলাম বা একটা মনে রাখার টেকনিক বলছিলাম যে রিডবার্গ কনস্ট্যান্টটা এই সিজিএস ইউনিটে খুবই সহজ। সিজিএস ইউনিটে এটা হচ্ছে জাস্ট 109678, মানে সিরিয়ালি আছে অলমোস্ট 10-9, তারপর হচ্ছে 678 পার সেন্টিমিটার। এখন এটাকে এসআইতে কনভার্ট করে ফেলা খুবই সোজা। পার্সেন্ট মানে 109678 পার সেন্টিমিটার, তাহলে মিটার পার মিটারে নিলে এটা হবে এক্সট্রা তোমার 100 মাল্টিপ্লাই হবে। মিটার থেকে সেন্টিমিটার বানাইতে যেমন 100 মাল্টিপ্লাই করতে, পার সেন্টিমিটার থেকে পার মিটারে কনভার্ট করতে আবার 100 মাল্টিপ্লাই করা লাগে। সো এটা বইতে দেখবা যে এভাবে দেওয়া আছে 1.09678 ইন্টু কত, নর্মাল ডেসিমাল ক্যালকুলেশনে ভুলে গেছি, এটা হচ্ছে 1.09678 ইন্টু 10⁻7 পার মিটার। বইতে এই ভ্যালুটা দেওয়া থাকে ইউজুয়ালি। ওকে, সো এটা ওই কেমিস্ট্রির ফর্মুলাটাই। এখন এখানে ডেল ই, তো এই যে ডেল ই পরিমাণ এনার্জি, এটা তো আমরা বলতেছি যে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ইমিট করছে, তাহলে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি কত, এই ডেল ই। অ্যান্ড আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি আবার hc/λ দিয়ে লেখা যায়। সো আমরা বলতে পারি এই পুরোটাই হচ্ছে hc/λ সমান। এখানে এই যে যা যা করলাম এগুলো হচ্ছে hc/λ সমান। আচ্ছা, আমি একটু ভুল করছি, সরি 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 সরি, এইটা রিডবার্গ কনস্ট্যান্ট না, সরি, এটা এখানে লেখা থাকুক। রিডবার্গ কনস্ট্যান্ট হচ্ছে যে এখানে সাইড চেঞ্জ করার পরে যা আসে। এক্সট্রিমলি সরি, আমার খেয়াল ছিল না। এখানে এই যে hc/λ হচ্ছে এটা সমান, সো 1/λ হচ্ছে জেড স্কোয়ার, দেন এইচ এই পাশে আসবে আর ল্যামডা, সরি সিও এই পাশে আসবে। সো আমি পাবো m e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার, সরি CH কিউব, এইটা হচ্ছে আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা কেমিস্ট্রিতে তোমরা আরো ডিটেলসে পড়ছিলা। এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট আর এইচ 109,678 পার সেন্টিমিটার অর এত। আর তুমি এটা এইখান থেকে বের করে নিতেও পারবা, জাস্ট সবগুলো ভ্যালু প্লাগ ইন করো। হয়তো এক্স্যাক্টলি এটা সমান আসবে না, বাট কাছাকাছি আসবে। বাট বেটার হচ্ছে এটা ইউজ করা, মানে যে ভ্যালুটা তোমার নোন এটা ইউজ করা। কারো কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? সো একটু সামারি বলি এখানে, যে আমাদের একটা অরবিটের থেকে যদি ইলেকট্রন লোয়ার অরবিটে জাম্প করে তখন সে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইমিট করে, যেটার ওয়েভলেন্থ যদি ল্যামডা হয় তাহলে সেটা এভাবে বের করা যায় যে 1/λ ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার আর এইচ, হাইড্রোজেনের জন্য জেড হচ্ছে 1, জেড স্কোয়ার আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। অ্যান্ড এখানে আমরা ওই যে n1 এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ডিফারেন্ট
স্পেকট্রাম ডিফাইন করছিলাম, যে প্রথমে হচ্ছে N1 যদি 1 হয় তাহলে এটা লাইম্যান, তারপর N1 যদি 2 হয় বামার, লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফুন্ড, এরকম অনেকগুলো স্পেকট্রাম সিরিজ ছিল। এনিওয়েজ, বাট ওইগুলো ফিজিক্সে নাই। আচ্ছা, সো এই ফর্মুলাটি একটু মাথায় রাখবা, আর রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা মাথায় রাখবা। এখন আমরা লাস্টে খুবই ছোট একটা, যেহেতু এখনো 7 মিনিট আছে আমাদের, লাস্টে খুবই ছোট একটা টপিক দিয়ে আমরা আজকে শেষ করব। সেটা হচ্ছে যে কি বলে, এটা হচ্ছে আমরা একটা মানে অ্যাটমের স্ট্রাকচার তো তোমরা অলরেডি জানো, তো আমরা এখন একটু একটা নিউক্লিয়াসের স্ট্রাকচার নিয়ে একটু কথাবার্তা বলবো। তোমরা তো অ্যাটমের স্ট্রাকচার জানো, যে মাঝখানে নিউক্লিয়াস, বাইরে ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের ভিতরে আবার প্রোটন নিউট্রন পাওয়া যায়। তো এই চ্যাপ্টারটা যেহেতু নিউক্লিয়ার ফিজিক্স নাম, এখানে আমাদের মেইন কাজ থাকবে হচ্ছে নিউক্লিয়াস নিয়ে। ওকে, সো আমরা জাস্ট ছোট 2টা টপিক একটু বলে শেষ করতেছি। তো আইডিয়াটা হচ্ছে যে আমরা একটা নিউক্লিয়াসের ভিতরে কি কি পাই। একটা নিউক্লিয়াসকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে বাঞ্চ অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস। আমরা জানি প্রোটনদের হচ্ছে চার্জ পজিটিভ, আর নিউট্রনরা হচ্ছে চার্জ নিউট্রাল, কোনো চার্জ থাকে না। এখন এই নিউট্রন আসলে আবার মানে নিউট্রন দেখা যায়, নিউট্রনকেও ভাঙা যায়। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই নিউট্রনকে ভাঙলে একটা প্রোটন পাওয়া যায়, এই নিউট্রনকে ভাঙলে একটা তোমার ইলেকট্রন পাওয়া যায়, অ্যান্ড একটা তোমার নিউট্রিনো পাওয়া যায়। নিউট্রিনো আর একটা পার্টিকেল, একটা সাব অ্যাটমিক পার্টিকেল, মানে অ্যাটমের মেইন পার্টিকেলগুলো থেকেও ছোট পার্টিকেল। এইটা নিয়ে আমাদের সিলেবাসে খুব একটা ডিসকাশন নাই, বাট নিউট্রিনো খুবই খুবই ছোট একটা পার্টিকেল অ্যান্ড খুবই হাই স্পিডি একটা পার্টিকেল। মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এই নিউট্রিনো নিয়ে তখন খুব হাইপ ছিল। অ্যান্ড তখন একটা হাইপোথেসিস ছিল যে মানে তখন গেস করা হয়েছিল নিউট্রিনোর স্পিড হচ্ছে লাইটের স্পিডের সমান। ওকে, ওইটা যদি ট্রু হইতো তাহলে অনেক কিছু, অনেক ফিজিক্সের অনেক ল ব্রেক করতো, বিকজ আমরা তো জানি লাইটের স্পিডের সমান কোনো মানে কোনো পার্টিকেলই কখনো লাইটের স্পিডের সমান স্পিড অ্যাচিভ করতে পারবে না যদি তার ম্যাস থাকে। তো যখন 2012 আমি 7-এ পড়তাম তখন এই নিউট্রিনো পার্টিকেল, মানে আমার একটা ফ্রেন্ডই আমাকে বলছিল, একটা পেপার কাটিংয়ে আমাকে দেখাইছিল, বা একটা সায়েন্স ম্যাগাজিনের কাটিং থেকে দেখাইছিল যে এরকম নিউট্রিনোর স্পিড নাকি লাইটের স্পিডের সমান। বাট পরে এটা তোমার দেখা গেছে না, প্রথম দিকে যে মেজারমেন্ট করা হয়েছিল তাতে দেখা গেছিলো অলমোস্ট লাইটের সমান, বাট পরে যখন আরও অ্যাকুরেটলি এক্সপেরিমেন্ট করে দেখছে তখন দেখছে যে না, নিউট্রিনোর স্পিড আসলে, মানে এই নিউট্রিনোর কথা বলছি, নিউট্রিনোর স্পিড আসলে লাইটের স্পিডের সমান না, একটু কম, অলমোস্ট 99% বা 98%, বাট স্টিল এটা এক্স্যাক্টলি লাইটের স্পিডের সমান না। অ্যান্ড নিউট্রিনোর একটা ম্যাস আছে, এই নিউট্রিনোর ম্যাস হচ্ছে তোমার খুবই কম, যেটা বললাম নিউট্রিনো এত ছোট পার্টিকেল যে সে অলমোস্ট লাইটের স্পিডে যাইতে পারে, বাট স্টিল লাইটের স্পিডে যেতে পারে না, অলমোস্ট বলতেছি। সো এটার ম্যাস হচ্ছে খুবই কম, 1.78 ইন্টু মোস্ট প্রবাবলি 10⁻−37 কেজির মতো। আমি এই এক্সপোনেন্টটা নিয়ে খুব একটা শিওর না, তোমরা একটু নেটে দেখতে পারো, বাট বুঝতেই পারছো এটা কত হালকা। ইলেকট্রনের ম্যাসই হচ্ছে 10⁻−31, অ্যান্ড আমরা মনে করতাম ইলেকট্রনই সবচেয়ে ছোট জিনিস, বাট দেখো এটার ম্যাস আরও কত কম, আরও 10,000 টাইমস কম, তাই না? নাকি আরও সরি কি বলতেছি, মিলিয়ন টাইমস কম, রাইট? ইলেকট্রনের, তুমি জাস্ট চিন্তা করো, ইলেকট্রনের থেকেও মিলিয়ন টাইমস ছোট ম্যাসের দিক দিয়ে, এটা আসলে কত হালকা। অ্যান্ড এটার জন্য তোমার 2015-এ নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, আমার ঠিক সায়েন্টিস্ট দুইটার নাম মনে নেই, বাট দুজন নোবেল প্রাইজ পেয়েছিল এইটার জন্যই। নাইলে আসলে যদি এটা ওরা বের করতে না পারতো তাহলে ধরে নেওয়া হয়তো যে ওকে, তাহলে নিউট্রিনো লাইটের স্পিডে মুভ করতে পারে, তখন আসলে অনেক ফিজিক্সের ল অনেক কিছু ব্রেক করতে আর কি। সো ওই দুই সায়েন্টিস্ট এটা এক্সপেরিমেন্ট করে দেখাইছে যে এটা লাইটের স্পিডের থেকে একটু কম, এক্স্যাক্টলি সমান না। আচ্ছা, সো এখান থেকে আমরা যেটা বুঝলাম, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা এতদিন ভাবতাম নিউট্রন একটা ফান্ডামেন্টাল জিনিস, বাট আসলে না, নিউট্রনকে ভাঙা যায়। অ্যান্ড তুমি নিউট্রনকে খুবই ভাবে যদি বলি, নিউট্রনকে একটা প্রোটন,
একটা ইলেকট্রন আর একটা নিউট্রিনো একটা বান্ডেল হিসেবে চিন্তা করতে পারো। মানে তুমি একটা প্রোটন নিলা, তুমি একটা ইলেকট্রন নিলা, আর তুমি একটা নিউট্রিনো নিলা, অ্যান্ড এই বান্ডেলটাকে তুমি বলতে পারো একটা নিউট্রন। ওকে, অ্যান্ড এটা খুবই ইনটুইটিভ। কেন? বিকজ প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ই আর ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই, আর নিউট্রিনোর কোনো চার্জ নেই। তো এইখান থেকে আলটিমেটলি দেখা যায় যে মানে নিউট্রিনো হচ্ছে এটা এটা নিউট্রাল। তো এখান থেকে আলটিমেটলি দেখা যায় কি এই বান্ডেলটার টোটাল চার্জ কত, প্লাস ই প্লাস মাইনাস ই, দ্যাট ইজ আলটিমেটলি টোটাল দুইটা যোগ করলে 0 আসে। সো এর জন্য আমরা বলি নিউট্রনরা হচ্ছে নিউট্রাল। ওকে, আচ্ছা, সো আমরা দেখলাম নিউট্রনকে ভাঙলে হচ্ছে প্রোটন, মানে এইভাবে লেখা হয়, একটা নিউট্রনকে ভাঙলে একটা প্রোটন, একটা ইলেকট্রন আর একটা নিউট্রিনো পাওয়া যায়। তোমার যদি পার্টিকেল ফিজিক্সে ইন্টারেস্ট থাকে, তুমি পার্টিকেল ফিজিক্সের উপর ইন্টারনেটে পড়াশোনা করতে পারো অথবা কোনো বই পড়তে পারো। অনেক পপ সায়েন্সের বই আছে যেগুলাই মানে রিগোরাসলি অনেক কিছু শিখায় না, বাট মোটামুটি আইডিয়া দেয়। তো এরকম একটা বই আমি পড়ছিলাম ছোট থাকতে, ক্লাস 7-8 হয়তো। তো তখন আমি পড়ছিলাম যেগুলো এখন মনে আছে কিছুটা, অত ভালো মতো বুঝি নাই, বাট মোটামুটি মনে আছে যে এই প্রত্যেকটা পার্টিকেলের আবার একটা করে অ্যান্টাই পার্টিকেল আছে। যেমন একটা ইলেকট্রনের একটা অ্যান্টাই ইলেকট্রন আছে, একটা এই ইলেকট্রনের অ্যান্টাই ইলেকট্রনটাকে বলা হয় পজিট্রন। আবার এই নিউট্রিনোর একটা অ্যান্টাই নিউট্রিনো আছে, মানে প্রত্যেকটা একটা অ্যান্টাই পার্টিকেল আছে। অ্যান্ড খুব ইন্টারেস্টিং একটা প্রপার্টি আছে যে একটা পার্টিকেল যদি তার একটা অ্যান্টাই পার্টিকেলের সাথে কোনোভাবে কন্ট্যাক্টে আসে তাহলে একটা আরেকটাকে অ্যানিহিলেট করে দেয়, মানে একটা আরেকটা ডেস্ট্রয় করে দেয় ডিরেক্টলি। মানে দুইটা ম্যাস, মানে একটা ধরো পার্টিকেল আসলো আর তার অ্যান্টাই পার্টিকেল আসলো, দুইটা যদি কন্ট্যাক্টে আসে তাহলে দুইজনই ডেস্ট্রয় হয়ে জাস্ট এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। মানে ধরো তুমি এখন যে ইউনিভার্সে আসো, তোমার বডি হচ্ছে সব পার্টিকেল দিয়ে বানানো, অ্যান্ড কোনো একটা প্যারালাল ইউনিভার্সে ধরো তোমার একটা ক্লোন আছে যে হচ্ছে তোমার মতোই, বাট সে অ্যান্টাই পার্টিকেল দিয়ে বানানো, মানে তার সব অ্যান্টাই পার্টিকেল ইউজ করে বানানো। এখন তোমার যদি কখনো ওই তোমার ক্লোনটার সাথে কখনো দেখা হয়, তুমি যদি ওর সাথে হ্যান্ডশেক করো, তাহলে তোমরা দুইজনই ডেস্ট্রয়েড হয়ে যাবা, অ্যান্ড তখন জাস্ট এনার্জি থাকবে। তখন তুমিও থাকবে না, তোমার অ্যান্টাই পার্টিকেলও থাকবে না, জাস্ট এনার্জি থাকবে আর কি। আচ্ছা, সো এরকম অ্যান্টাই পার্টিকেল বলতে একটা কনসেপ্ট আছে। আর তোমরা হয়তো এটাও শুনছো যে ওই মানে ইউনিভার্সের যত পার্টিকেল আছে সবগুলাকে দুইটা মানে জাস্ট দুইটা পার্টিশনে ডিভাইড করে ফেলা যায়। আমাদের বাংলাদেশি একজন সায়েন্টিস্টের, বাংলাদেশি না মানে বাঙালি একজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী হিগস বোজন নামে একটা পার্টিকেল আছে, এবং এই বোস আইনস্টাইন কন্ডেনসেট নামে একটা থিওরি আছে। ওইটা ইউজ করে এরকম সব পার্টিকেলকে জাস্ট দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করে ফেলা যায়। এটা তোমাদের ওই বইয়ের লাস্ট চ্যাপ্টারে আছে প্রবাবলি। আর এগুলোর জন্য ইন্টারনেটে অনেক অনেক আর্টিকেল আছে, ওগুলো দেখতে পারো। জিনিসটা খুব ইন্টারেস্টিং, কারো শখ থাকলে এগুলো একটু দেখতে পারো আর কি। আচ্ছা, সো আর 1 মিনিট যেটা একটু বলে শেষ করব, যে আমরা একদম বাচ্চাকালে দেখছি যে একটা অ্যাটমকে হচ্ছে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি। একটা অ্যাটমের হচ্ছে একটা মানে অ্যাটমিক নাম্বার থাকে, তার একটা অ্যাটমিক ম্যাস থাকে, আর তার কিছু চার্জ থাকতে পারে। আমরা জানি জেড হচ্ছে নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ প্রোটনস, অ্যান্ড এইটা নাম্বার অফ ইলেকট্রনসও, যদি তোমার এটা নিউট্রাল অ্যাটম হয়। নিউট্রালের জন্য এটা নাম্বার অফ ইলেকট্রনও বলা যাবে, কারণ তখন প্রোটন ইলেকট্রন সমান সমান। আর এ হচ্ছে ম্যাস নাম্বার বা ভর সংখ্যা। আমরা ম্যাস নাম্বারকে এভাবে ডিফাইন করি যে এটা হচ্ছে প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। ওটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখতে পারি, এটা হচ্ছে নিউট্রন নাম্বার।